তো এটাও আমি একটু আপনাদেরকে প্রথমে যদি একটু খুলে দেখাই। সচরাচর মূলত হচ্ছে এই ইনভার্টারটা একটু ব্যতিক্রম টাইপের। এই যে এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ, আমরা বিসমিল্লাহ বলে এটা রান করে দিই। যে দেখুন এখানে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দেখুন লেখা আছে 3500 ওয়াট, 3500 ওয়াট। হ্যাঁ, এটা হচ্ছে আনলোড অবস্থায় এটা ব্যাটারি থেকে যে লোডটা নিচ্ছে এটা আসলে লোড নেওয়ার মতোই বিষয় না। জাস্ট সবচেয়ে এটার ভালো ফিচার হচ্ছে বাসার যে ভোল্টেজ রিকগনাইজেশনের ব্যাপারটা, সেইটা সবচেয়ে মানে ভোল্টেজ আপ ডাউন করলেও এটা ওইটা থেকে আপনাদের পরিত্রাণ দেবে এবং স্টেবিলাইজেশন আছে এটার ভিতরে। এখন হঠাৎ করে আপনার একটা কম্পিউটার হোক অথবা যে কোনো সেন্সিটিভ টাইপের সিসিটিভি ক্যামেরা হোক অথবা আপনাদের ল্যাপটপ, এক কথায় যেগুলো হচ্ছে শাট ডাউন হবে না, চলে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের লাইটের দিকে একটু খেয়াল করবেন। আমি এটা খুলে দিচ্ছি, এই যে ইনস্ট্যান্ট কিন্তু এটা আমাদের হচ্ছে বন্ধ হইল না, মানে আমাদের যে লোডটা রয়েছে লোডটা কিন্তু অলওয়েজ চলার উপরেই আছে। আর এই মেশিনটার হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ওয়ারেন্টির বিষয়। অনেকেই যেহেতু বাজারের কথা চিন্তা করে ওয়ারেন্টির বিষয়টা এখানে মাথায় রাখতে হবে। এই যে প্রথম দিকেই দেখুন 16 অ্যাম্পিয়ার, এটা কিন্তু 20 অ্যাম্পিয়ারই করা আছে, জাস্ট ব্যাটারিতে চার্জ থাকার কারণে ওইটা একটু কম দেখাচ্ছে। এটা হচ্ছে যারা পানি ব্যাটারি ইউজ করেন। কিন্তু আমাদের এই মেশিনটা সম্পূর্ণরূপে আইপিএস ইউপিএস মোডভাবে তৈরি করা হয়েছে। আপনি নর্মাল আইপিএস যেভাবে কানেকশন করে সেম কানেকশনের মধ্যে আমাদের আইপিএসটা লাগাই দিলে আপনি সেমভাবে ইউজ করবেন, এতে আইপিএসের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এবং আউটপুটের সাথে ব্যাটারির বিন্দু পরিমাণ কোনো ফিজিক্যাল কানেকশন নেই, যার কারণে আপনি ব্যাটারিতে হাত দিলে কোনো রকম দুর্ঘটনা বা শক কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এই মেশিনটা হচ্ছে আমার এক উদ্যোক্তা ভাইয়া অনেক দীর্ঘদিন প্রচেষ্টার পরে মেশিনটা হচ্ছে উনি তৈরি করতে পেরেছেন এবং এটার যে ফিচারগুলা এতটা হাই কোয়ালিটিফুল সেটা আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যদি না দেখাই সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো আজকে ভিডিওটার মূল করার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার যে মেশিনটা উনি তৈরি করেছেন সেইটার যে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার। আর আমার হচ্ছে মেইনলি এটা আপনাদের মধ্যে উপস্থাপন করার বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বসবাস করে এবং আমাদের এই ধরনের মানে আমরা তো মূলত ওইরকম বিভিন্ন ধরনের সুবিধা পাই না। অন্য দেশের যেগুলো কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে তারা চাইলে হাতের কাছে পেয়ে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে যে মানে অনেক মানে নিম্ন পর্যায়ে থেকেও যে আমরা এরকম একটা জিনিস মানে তৈরি করতে পেরেছি, বিশেষ করে আমি না ভাইয়া, উনিও এসেছেন আমাদের এখানে আছেন, উনি বিস্তারিত সকল কিছু আপনাদের বুঝিয়ে বলবেন। আমার সাথে ভাইয়ার দীর্ঘদিনের রিলেশন, আমরা প্রায় গত 1-1.5 বছর যাবৎ আমাদের ভিতরে কথাবার্তা হয়। তো ওনার সাথে দীর্ঘদিন থাকার কারণে আমি ওনার যে বিষয়গুলো সবসময় অনুপ্রেরণা জাগিয়েছি এবং উনি এতটা দূর পর্যন্ত চলে এসেছে সেটা আসলে এই কাজটা আপনাদের না বোঝানো পর্যন্ত আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো এটাও আমি একটু আপনাদেরকে প্রথমে যদি একটু খুলে দেখাই। সচরাচর মূলত হচ্ছে এই ইনভার্টারটা একটু ব্যতিক্রম টাইপের। এটা হচ্ছে পালস ট্রান্সফর্মার বিশিষ্ট। যারা আসলে সত্যি বলতে বাংলাদেশের যে বিষয়বস্তু তারা এখনও পালস ট্রান্সফর্মার সম্পর্কে মানুষের যে নেগেটিভ মাইন্ডটা রয়েছে সেটা দূর করার জন্য আসলে আজকের ভিডিওটা আপনাদের মধ্যে করব। এখানে যে পালস ট্রান্সফর্মার রয়েছে সচরাচর যে আমাদের বিভিন্ন ধরনের জংফা ইনভার্টার বলেন অথবা অন্যান্য ইনভার্টার বলেন, এগুলোতে হচ্ছে এরকম সবার থাকার কারণে অনেকের একটা নেগেটিভ মাইন্ড তৈরি হয় যে এগুলো নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন যে এগুলো কিনে নিয়ে এসে ওই দেখা যায় যে চেঞ্জ ওভার করার সময় মসফেটগুলো বার্ন হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় বাসাতে যদি নিউট্রাল কমন করার সময় একটা তার কম বেশি হয় সেক্ষেত্রে মসফেট বার্ন হয়ে যায়। অনেক সময় ব্যাটারি ফুল চার্জ হতেই থাকে, ব্যাটারি বন্ধ হয় না। নানা ধরনের জটিলতা আপনার এই ধরনের মেশিনগুলোতে সংগঠিত হয়, লো কোয়ালিটির আর কি। এখন বিশেষ করে আমি কাউকে ছোট করছি না, এইটা বিভিন্ন ধরনের যে তারা চায়না প্রোডাক্টগুলো আমাদের মধ্যে দিয়েছেন সেক্ষেত্রে অনেক ধরনের তাদের সমস্যা রয়েছে।
সেটা সমস্যা বলতে আমি সমস্যাও বলবো না, কারণ যে প্রত্যেকটা ওই ইনভার্টারগুলোর যে ইন্টারনাল 8 পিনের একটা আইসির ভিতরে প্রোগ্রামটা দিয়ে দেয়, ওইটার সাথে আমাদের ব্যাটারিগুলো ম্যাচিং হয় না, যার কারণে অনেক সময় দেখা যায় যে ওইটা চেঞ্জ করার সময় নানা রকম সমস্যা তৈরি হয়। তো যাই হোক, পরিশেষে আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে মেশিনটা, এই মেশিনটার মূলত ছোট্ট আকার একটা রিভিউ তুলে ধরার চেষ্টা করব যে এটার ইফিসিয়েন্সি কেমন এবং এটার ভিতরে কি কি ধরনের ফিচার আপনারা পাবেন সেইটাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম দিকে যদি আপনাদের আমি দেখাই, প্রথমে হচ্ছে এটার আউটপুট একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে এটার ভোল্টেজ এবং ওয়েভটা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি এখন বহুল প্রচলিত মানুষের পছন্দের বিষয়টা হচ্ছে সাইন ওয়েভ। আমাদের যদি সাইন ওয়েভ না হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এবং আপনারা যারা এগুলো আসলে ইউজ করেন তারাই সঠিক ইনফরমেশন বলতে পারবেন যে মডিফাইড সাইন ওয়েভ এবং স্কোয়ার ওয়েভে আসলে কি কি ধরনের সমস্যা থাকে। তো সেটা থেকে বের হতে আমরা হচ্ছে এই ধরনের একটা উদ্যোগ হাতে নিয়েছি যে এটা কিভাবে মানুষকে খুব ইজিলি বাংলাদেশি পণ্য ব্যবহার করে তাদেরকে ভালো একটা প্রোডাক্ট মানে দিতে পারা যায়, সেটার পরিপ্রেক্ষিতে এটা আসলে মূলত তৈরি করা। তো এইখানে যে বিভিন্ন ধরনের বোর্ডগুলো রয়েছে সেটা আপনাদের আলাদা আলাদাভাবে এক্সট্রা করে বুঝাবো। জাস্ট এখন শুধু আমরা এটার প্রথমে ভোল্টেজ এবং ওয়েভটা দেখব। ব্যাটারি কানেক্ট করা আমাদের হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম ভোল্টেজ এবং হচ্ছে ওয়েভ, আমাদের যে অসিলোস্কোপের ওয়েভটা রয়েছে, প্রথমে আপনাদেরকে এটা দেখাই। এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে এটার থেকেই শুরু হোক, মানে ইন্টারেস্টিংটা ওয়েভ থেকেই শুরু হোক, ভোল্টেজ এবং ওয়েভ থেকেই। আমাদের কাছে ছোট একটা অসিলোস্কোপ রয়েছে, এটা দিয়ে আমরা প্রথম দিকে আপনাদেরকে এটা দেখানোর ট্রাই করি। এখানে জাস্ট এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এটা আমরা রান করে দেখব। আর এটা রান করার আগে আমরা একটু আপনাদেরকে যে ফ্রন্টের যে ডায়ালটা রয়েছে, ডায়ালটা একটু দেখাই। এটা যদি দৈর্ঘ্য প্রস্থ হিসেবে আপনাদেরকে দেখাই, আমি দাঁড়াই, এটা দেখে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে ওই লম্বাই মানে কীরকম, এটা কিন্তু লাইট টাইপের, মানে ছোট টাইপের, দেখে হয়তো বুঝতে পারতেছেন না। এখানে দেখুন যে 10.5 ইঞ্চির মতো, এবং যদি এই দিকে আমরা দেখাই, এই দিকে হচ্ছে 10 আপনার 11 ইঞ্চির মতো, মানে এই কেসটা কিন্তু একদম ছোট। তো আপনারা হচ্ছে এটার যে সাইজের বিষয়টা সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং এখানে এটা প্রথম দিকে যেহেতু ভাইয়া এটা ডিজাইন করেছে, এটা আরও নেক্সট টাইম এর চেয়ে আরও ভালো আপডেট হবে। এখানে যে এলইডি ইন্ডিকেটরগুলো রয়েছে, ইন্ডিকেটরগুলো নামকরণ করা হবে, প্রত্যেকটা নামকরণ করে এখানে সুন্দর করে মার্কিং করে বিস্তারিত দেওয়া থাকবে, যদিও ভাইয়া একটু পরে সকল কিছু বুঝিয়ে দেবেন আমাদের। এবং এইটা হচ্ছে আমাদের পাওয়ারের যে সুইচটা রয়েছে, এইটা হচ্ছে মেইন পাওয়ারের সুইচ, এবং সাথে আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা এক ধরনের সুইচ। এইটার বিশেষত্ব একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত ডিসপ্লেটাকে কেন্দ্র করে লাগানো হয়েছে, এটা আপনাদেরকে উনি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে আমরা জাস্ট শুধু ভোল্টেজ আর ওয়েভটা দেখার পরে এটার যে ইন্টারনাল যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভাইয়াই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা প্রথম দিকে জাস্ট শুধু এইটার ওয়েভ এবং হচ্ছে ভোল্টেজটা দেখব। তো এই যে এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ, আমরা বিসমিল্লাহ বলে এটা রান করে দিই। যে দেখুন এখানে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এটা হচ্ছে হার্টসটা কিন্তু হচ্ছে 50 হার্টস, ডিউটি হচ্ছে 50%, সাইকেল হচ্ছে 20 মিলিসেকেন্ড। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বোঝাই, এটা হচ্ছে আমাদের ইনভার্টারে। এখন আমরা সরাসরি আমাদের যে বাসার যে লাইন রয়েছে, এই যে বিদ্যুতের লাইনটা, এই লাইনটার সাথে আমরা দেখব যে ম্যাচিং হয় কিনা। তো এটা হচ্ছে আমাদের বিদ্যুতের লাইন, এটা তুলে দিলাম। এখানে দেখুন ফ্রিকোয়েন্সি হচ্ছে 49, মানে এটা অল্প একটু চেঞ্জ হয়, 49-50-এর ভিতরে থাকে। ডিউটিটা 50% এবং সাইকেলটা 20 মিলিসেকেন্ড। এখন আপনারা বলতে পারেন যে এইটা আর এইটা কিন্তু একদম সেম টু সেম, কোনো প্রকারের কিন্তু চেঞ্জ নেই, এবং এটা আসলে
অনেকগুলা এটার ভিতরে ইনফরমেশন রয়েছে, যেটাতে আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। নেক্সট টাইমে আশা করি আপনারা যদি এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেটা আপনাদের মধ্যে স্টেপ বাই বোঝানোর চেষ্টা করা হবে। এবং তারপর আজকে যতটুকু পারা যায় আপনাদের মধ্যে যদি ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদের দেখার সময় থাকে, তাহলে অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন। এটার যে মেইন ইনফরমেশনগুলো আছে সেটা আপনাদের মধ্যে ভাইয়া এবং আমি দুজনই সহকারে এটা তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমাদের ফ্রিকোয়েন্সিটা দেখা হয়ে গেছে, এখন আমরা এটার ভোল্টেজটা দেখব। আমরা এটা রান করে দেই। ভোল্টেজটা হচ্ছে অলওয়েজ 220 থাকবে। আপনারা এইটার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে প্রায় 850 ওয়াটের মতো হচ্ছে ক্যাপাসিটি করা আছে, মানে একটু এর চেয়ে বেশি 1000 ভিএ মেশিনটা হলেও মানে এর হচ্ছে এটা 850 ওয়াটে কাট করে দেওয়া হয়েছে। কারণ কি, আমাদের যে ব্যাটারিগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু কোম্পানি থেকে সাজেশন করা হয়, কোম্পানি থেকে সাজেস্ট করে হচ্ছে তারা 50 অ্যাম্পিয়ারের উপরে ডিসচার্জ করা ঠিক হবে না। তারপরেও আপনারা যখন 850 ওয়াট ইউজ করবেন প্রায় 85 অ্যাম্পিয়ারের মতো ডিসচার্জ হবে। কিন্তু এই 850 ওয়াট যে ইউজ করবেন এটা 24 আওয়ার, মানে এটা অল্প টাইমের জন্য না, যে হয়তো 5-10 মিনিট আপনাদেরকে রিভিউটা দেখানোর জন্য জ্বালায়া দেখাইলাম আর নেক্সট টাইম আর হচ্ছে এটা অতটা লোড নিতে পারবে না। এটা 24 আওয়ার, এটা আমরা নিজেরা ইউজ করে দেখেছি, ভাইয়া চালিয়েছেন এবং ওনার যে কয়েকজন কাস্টমারকে উনি দিয়েছেন তাদেরও বিভিন্ন ধরনের রিভিউ নিয়েছেন। ওভারঅল বলতে গেলে ভাইয়া আসলে মূলত অনেক দিন পর আমার কাছে আসছে মেশিনটা নিয়ে, আমি দেখে সত্যি অনেক মুগ্ধ, মানে যে বিষয় এত ইনফরমেশন এটার সাথে অ্যাড করেছে। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো ভোল্টেজ আমাদের যে ওয়েভটা আছে সেই ওয়েভটা দেখলাম এবং হচ্ছে আমাদের ভোল্টেজটা দেখলাম। এখন নেক্সট টাইম হচ্ছে আমাদের যে বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এটা আনলোড অবস্থায় কতটুকু লোড কনজাপশন করে, আমাদের এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে আমরা যদি এই যে আয়রন কোরের যে ট্রান্সফর্মারগুলো দিয়ে আসলে মূলত যে ইনভার্টারগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে আনলোড অবস্থায় 1-1.5 অ্যাম্পিয়ার, এবং আমি অনেকটাই দেখেছি যে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আনলোডে হচ্ছে তারা এটা লোড মানে কনজাপশন করে। তো সেই ক্ষেত্রে এইটা কতটা করে সেটা একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের কাছে যদিও অ্যাম্পিয়ার মিটারটা আছে এবং এটার চেয়ে বেটার পারফরমেন্স পাবেন হচ্ছে আমাদের যে এই যে মিটারটা আছে, এই মিটারের সাহায্যে আমাদের যে লোড কনজাপশন আছে সেইটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে এইটা ইজিলি দেখানোর চেষ্টা করি। তো আমরা এই ব্যাটারি থেকে জাস্ট সাময়িক সময়ের জন্য এই টার্মিনালটা খুলে দিয়ে আমরা হচ্ছে ওই মিটারটা লোডের কনজাপশনটা দেখানোর জন্য আপনাদেরকে এটা আমি করতেছি। এটা হচ্ছে আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে দিছি। এই যে এখানে দেখুন, এটা কিন্তু পাওয়ার নো লোড অবস্থায় 0.03। এটা মূলত হচ্ছে এই যে এখানে একটা SMPS এর যে এলইডি ভিতরে জ্বলছে, এই যে ওইটার কারণে মূলত আমি একটু আপনাদের ক্লোজভাবে দেখাই। এই যে কিছু মাইক্রোকন্ট্রোলার আইসির কারণে 0.03 হচ্ছে এটা মানে বন্ধ অবস্থায় লোড নিচ্ছে। এবং আমরা এটি চালিয়ে দেখব। এটা হচ্ছে রান করে দিলাম। এটা রান করে দেওয়ার পরে যদি আমরা এটা দেখাই, এটা হচ্ছে 0.67 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এইটার রিজনটা হচ্ছে আপনাদের মজার বিষয় দেখায়, এই যে এখানে যে একটা ভোল্ট মিটার রয়েছে, এই যে ভোল্ট মিটার, এইটার কারণে কিন্তু 0.67 দেখাচ্ছে। এই যে আপনারা চিনতে পারবেন, এই যে এই ধরনের যে ভোল্ট মিটারগুলো রয়েছে এগুলো কিন্তু এটা নির্দিষ্ট একটা অ্যাম্পিয়ার রেটিং ও কনজাপশন করে, যার কারণে এই ভোল্ট মিটারের কারণে এইটুকুন হচ্ছে আপনার দেখাচ্ছে। এবং এই যে ডিসপ্লের যে আলোগুলো জ্বলতেছে, এখানে এলইডি জ্বলতেছে, এটা জ্বলতেছে, ও মানে ওভারঅল সব কিছু মিলিয়ে 0.67। সেখানে যদি ডিসপ্লেটা অফ হয়ে যায় এবং আমাদের যে মানে মোটের উপর যে ইয়েটা, সেটা 30 থেকে 35 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে এটা এভারেজ কাভার হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আনলোড অবস্থায় এটা ব্যাটারি থেকে যে লোডটা নিচ্ছে এটা আসলে লোড নেওয়ার মতোই বিষয় না, জাস্ট কত এখানে হচ্ছে 0. যদি আমি বলতে পারি হাফ অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে অনলি আপনার 5 ওয়াটের মতো, 5 থেকে 6 ওয়াটের মতো হচ্ছে লোডটা কনজাপশন হচ্ছে। তো এটা আসলে ইনভার্টারের জন্য একটা বিষয় না। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি যে আনলোডের যে বিষয়টা এটা কিন্তু আমাদের দেখা হলো। এখন হচ্ছে আমরা যে আইপিএস এবং ইউপিএস মোডে গিয়েছিলাম সেটাতে আমরা চলে যাব।
তো তার জন্য আমাদের সেমভাবে আবার একটু এটা কানেক্ট করে নিতে হবে। এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা হচ্ছে এটা আউটপুটটা একটু দেখব। আমাদের যে ব্যাটারিটা কিন্তু পরিপূর্ণ আউটপুট দিতে পারবে না, কারণ যে ব্যাটারির কোয়ালিটি, আমাদের ব্যাটারিটা খুব একটা ভালো না, যার কারণে আপনাদেরকে ওইভাবে যে ফুল লোড দিয়ে দেখানো সেটা পারছি না। যাই হোক, এখন আমরা ডিসপ্লে সহকারে যে লোডটা দেব সেই লোডটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব যে লোডের সাথে ওই ব্যালেন্সটা ঠিক আছে কিনা। তো আমরা এটা একটু রান করে দিব। প্রথমে এটা কিন্তু সফট স্টার্টার, মানে প্রথমেই ভোল্টেজটা একদম সফটভাবে আস্তে আস্তে উঠবে। সফট স্টার্টার সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছেন। তো এইখানে ভোল্টেজ হচ্ছে 222। তো আমরা এখন একটু লোড দিয়ে দেখব। আমাদের এখানে হচ্ছে 300 ওয়াট লোড আছে। আমরা আলাদাভাবে শুধু লোডের বিষয়ে, মানে লোডের 1-2 মিনিটে একটা শুধু লোডেরই ভিডিও করবো আপনাদের, জাস্ট বিষয়টা বোঝানোর জন্য যে আমার ব্যাটারিটার একটু পাওয়ার কম। জাস্ট লোডের সম্পর্কে আপনাদের একটা 2-3 মিনিট একটা ভিডিও দেবে, যেটা 800 ওয়াট লোড নিতে পারে কিনা। এখন আপনাদেরকে অ্যাম্পেয়ারের বিষয়টা একটু দেখাই। এখানে 300 ওয়াট যে লোড নিচ্ছে, এই 300 ওয়াট লোডের পরে আমাদের অ্যাম্পেয়ারটা ঠিক আছে কিনা, মানে কতটুকু নিচ্ছে ব্যাটারি থেকে। 28.55 এরকম 28.5 অ্যাম্পিয়ারের মতো লোড নিচ্ছে। তো এটা কিন্তু 300 ওয়াট লোডের জন্য ইফিসিয়েন্সি বলতে পারি আমরা প্রায় 90%। কোনো জিনিসই 100% কখনোই পসিবল না, তবে প্রায় 90+ এটা আমাদের ইফিসিয়েন্সি দিতে পারবে। এবং যেটা আমাদের বর্তমান বাজারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রায় 50 থেকে 60-70 এরকম ইফিসিয়েন্সি দিতে পারে। তো সেক্ষেত্রে এটার ইফিসিয়েন্সিটা কিন্তু অনেক বেশি। তো এখন হচ্ছে আমাদের লোড অবস্থায় যেহেতু আছে, এখন আমরা এটাকে হচ্ছে যে আইপিএস এবং ইউপিএস মোডের বিষয়টা, এইটা একটু আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে 3 পিন প্লাগ একটা আছে, যেটা এটা খুব একটা লাইন পায় না, যার কারণে আমরা একটু এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলেই হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের সুইচটা অন করিনি এখনও। তো এটা হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে ইউপিএস মোডটা আইপিএস মোডটা কাজ করবে, যেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে চালু করে দেখাই। এখানে যে এসির ইন্ডিকেশন, এখানে বিশেষ করে একটা ফিচার আছে। আমি লাইনটা অন করলাম কিন্তু আমাদের আউটপুটে কিন্তু কোনো কিছু গেল না। তো এইটার জন্য হচ্ছে আমাদের 25 সেকেন্ডের একটা বিষয় আছে। 25 সেকেন্ডের আগে এটা রান হবে না। আপনি এসি ইনপুট কিন্তু করে দিয়েছেন, কিন্তু 25 সেকেন্ড না যাওয়া পর্যন্ত আমাদের এই যে 25 সেকেন্ড হওয়ার পরে আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জিংয়ে চলে গেছে। আর যে ইউপিএসের যে মোডটা, ওটাও কিন্তু আইপিএসের যে মোডটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে। এখন এটা যদি আমরা বন্ধ করে দেই, এইটা সেম হচ্ছে ওই সফট স্টার্টারটা কাজ করবে, এখন ইউপিএস মোডটা কাজ করবে না। আমরা একটু এটা বন্ধ করে দিয়ে দেখাই। যেখানে ওই লাইটের দিকে যদি আমরা ধরি, দেখুন এটা কিন্তু সফট স্টার্টার, মানে আইপিএসের যে বিষয়টা সেইভাবে কিন্তু এটা কাজ করলো। তো এখন হচ্ছে আমাদের ইউপিএস মোডের যে বিষয়টা সেইটা একটু আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখন হচ্ছে আমরা যে আইপিএস মোড থেকে ইউপিএস মোডের যে বিষয়টা সেইটা আপনাদের দেখাবো। এই যে ইউপিএস মোডে নিলাম, এই যে ইউপিএস মোডে দেওয়ার পরে যে এটা ইনস্ট্যান্ট হচ্ছে, মানে আমাদের বিদ্যুৎটা চলে যাওয়ার পর ইনস্ট্যান্ট আমাদের এলইডি লাইটটা হচ্ছে কাজ করে কিনা। তো আমরা এখনও বিদ্যুতের লাইনটা দিই না, এটা কিন্তু আমাদের লোড হিসেবে চলছে। আমরা প্রথমে হচ্ছে বিদ্যুতের লাইনটা দিয়ে দিলাম। এইটা সবচেয়ে বেটার একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমাদের বিদ্যুতের লাইন দেওয়ার পরেও কিন্তু আমাদের এটার ভিতরে চেঞ্জ হচ্ছে না, মানে এখনও ব্যাটারি থেকেই চলতেছে। 25 সেকেন্ড পর্যন্ত ভোল্টেজ রেকগনাইজেশন করবে, কারণ যে 25 সেকেন্ডের মতো হচ্ছে বাসার যে ভোল্টেজ রয়েছে সেটা কোন পর্যায়ে আছে, লো ভোল্টেজে আছে নাকি হাই ভোল্টেজ আছে, এইটা ও ভিতরে হচ্ছে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে সেই অনুযায়ী হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আউটপুটটা দেবে। তো আমাদের এই যে মেন বিষয়টা আগে দেখায়, ওটা আমি পরে দেখাচ্ছি যে ইউপিএস মোডটা কাজ করে নাকি। একটার ভিতরে আসলে অনেকগুলো ঢুকে যাচ্ছে। তো আমাদের হচ্ছে এসি লাইন থেকে এটাতে কানেক্ট করা আছে। এই দেখুন, এই যে চার্জিংটাও কিন্তু হচ্ছে, তার মানে বুঝতে পারছি হচ্ছে এটা আমাদের যে চার্জিংটা আছে এবং বিদ্যুতের উপস্থিতিটা আছে। এখন হঠাৎ করে আপনার একটা কম্পিউটার হোক অথবা যে কোনো সেন্সিটিভ টাইপের সিসিটিভি ক্যামেরা হোক অথবা আপনাদের ল্যাপটপ, এক কথায় যেগুলো হচ্ছে শাট ডাউন হবে না। অনেকেই যারা দেখা যায় যে হচ্ছে
ইয়া থাকে ইন্টারনেট সার্ভারে যাদের ইউপিএস মোটটার প্রয়োজন, এরকমভাবেই তো এসি থেকে চলতেছে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে যাবে। তো আমরা সেটাই দেখবো। এই যে চলে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের লাইটের দিকে একটু খেয়াল করবেন, আমি এটা খুলে দিচ্ছি। এই যে ইনস্ট্যান্ট কিন্তু এটা আমাদের হচ্ছে বন্ধ হইল না, মানে আমাদের যে লোডটা রয়েছে লোডটা কিন্তু অলওয়েজ চলার উপরেই আছে। তো এটা আমরা আবার দিয়ে দেব, দেওয়ার পরেও কিন্তু এটা ধরবে না, জাস্ট 25 সেকেন্ডের মতো ও নিজের ভিতরে ক্যালকুলেশন করবে যে বাসার ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আবার হচ্ছে 25 সেকেন্ডের পরে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিয়ে এসি থেকে চলা শুরু করবে। তো 25 সেকেন্ড একটু জাগে দেখুন 28 অ্যাম্পিয়ার, তার মানে কিন্তু এখনও ব্যাটারি থেকেই যাচ্ছে এবং আমরা এসিটাও দিছি। তো 25 সেকেন্ড অনুধাবন করছে, এই যে জাস্ট আমাদের চেঞ্জটা হয়ে গেল, চেঞ্জ হয়ে এখন হচ্ছে ব্যাটারিটা আমাদের চার্জ হচ্ছে। তো এখন হচ্ছে আমরা চার্জিং অ্যাম্পায়ারের যে বিষয়টা রয়েছে, চার্জিং অ্যাম্পায়ারটা দেখবো। এটা হচ্ছে আমাদের লো চার্জিং, এটা আমাদের যে ব্যাটারির দিকে ধরি, এই ধরনের ব্যাটারিগুলোতে আমাদের লো চার্জিংটা রাখা সবচেয়ে যে পারফেক্ট। এবং অনেকেই তো ব্যাটারি মানে পানি ব্যাটারি ইউজ করবেন, সেক্ষেত্রে আমাদের হাই চার্জিংয়ের প্রয়োজন। তো চার্জিংয়ের জন্য এই যে আমাদের অপর পাশে এখানে দেখুন এই যে একটা ইয়া রয়েছে, এইটাতে আমরা যদি হাই চার্জিং করে দিই, আমি এটা ধরছি না, আমি মিটারের দিকে ধরি আগে, আমি এখান থেকে হাত দিয়ে এটা অন করে দেবো। যদি আপনারা এই যে এখান থেকে আমি অন করে দিয়ে এদিকে একটু খেয়াল করবেন, এই যে আমাদের এখানে ব্যাটারিটা চার্জ আছে অলরেডি, কিন্তু 20 অ্যাম্পিয়ারে চার্জ হয়। আমি আপনাদেরকে যদি শুধু এটা খুলে দিই, এই যে খুলে দিলাম, খুলে দিয়ে আমার ব্যাটারি থেকে একটু ডিসচার্জ করে আপনাদেরকে দেখাবো, মানে ব্যাটারিতে চার্জটা পরিপূর্ণ আছে, যার কারণে এটা হাই অ্যাম্পিয়ারটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যে আমি তারপরেও আবার দিয়ে দেখাচ্ছি, এটা প্রথমে যে মানে ধরবে, প্রথম ধরাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সবচেয়ে এটার ভালো ফিচার হচ্ছে বাসার যে ভোল্টেজ রিকগনাইজেশনের ব্যাপারটা, সেইটা সবচেয়ে মানে ভোল্টেজ আপ ডাউন করলেও এটা ওইটা থেকে আপনাদের পরিত্রাণ দেবে। এবং স্টেবিলাইজেশন আছে এটার ভিতরে, মানে ভোল্টেজের যদি ফ্লাকচুয়েশন হয় সেক্ষেত্রে আপনার এই যে প্রথম দিকেই দেখুন 16 অ্যাম্পিয়ার, এটা কিন্তু 20 অ্যাম্পিয়ারই করা আছে, জাস্ট ব্যাটারিতে চার্জ থাকার কারণে ওইটা একটু কম দেখাচ্ছে। এটা হচ্ছে যারা পানি ব্যাটারি ইউজ করেন। যাই হোক, এরপরে আমরা যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখন আপনাদের হচ্ছে আমি লোডগুলো একটু ধারাবাহিকভাবে বন্ধ করে দেই, এগুলো আমাদের তাপমাত্রায় রুমের বাড়িয়ে দিচ্ছে। এখন আপনাদেরকে আমি চার্জিংয়ের যে বিষয়টা সেটা একটু দেখাবো। অনেকেই হচ্ছে আপনার হচ্ছে পিওর সাইন ওয়েভ ইনভার্টারে এইচ ব্রিজ সেকশন থেকে সরাসরি যে ফ্রিকোয়েন্সিটা আসে ওইটা ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর। সেটা আপনাদেরকে আমি যদি আরও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা একটু আপনাদেরকে দেখাই। পিওর সাইন ওয়েভ ইনভার্টারগুলোর ক্ষেত্রে দেখবেন যে সেম এই স্ট্রাকচার, এখানে হচ্ছে এই পাশে মসফেট থাকবে, এই পাশে মসফেট থাকবে, এবং ওই ফ্রিকোয়েন্সিটা এসে যে ফিল্টার ক্যাপাসিটর আছে সরাসরি এখানে হিট করার কারণে অনেক সময় দেখা যায় ভোল্টেজটা, যদিও এটা ফুল ব্রিজ, তারপরেও এই যে এখানে যে রিপল ফ্যাক্টর থাকে ফ্রিকোয়েন্সির, ওইটা কিন্তু পরিশুদ্ধ হয় না। এবং এইটা পরিশুদ্ধর জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের এরকম ইন্ডাক্টর ইউজ করতে হবে। ইন্ডাক্টর ইউজ করার পরে যারা আসলে ট্রিপল এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন তারা অবশ্যই এলসি ফিল্টারিং সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা রয়েছে, তারা বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এইটার জন্য দেখুন এই যে এখানে সেম এলসি ফিল্টার ইউজ করা হয়েছে, এই যে চার্জিংয়ের যে এলসি ফিল্টার রয়েছে, এইটার কারণে ব্যাটারির যে চার্জিংয়ের বিষয়টা একদম স্মুথ আকারে হচ্ছে এটা উঠবে। তো সেক্ষেত্রে আমাদের চার্জিংয়ের ব্যাপারটাও কিন্তু এক ধাপ উপরে আছে, সেই বিষয়টা আপনাদেরকে জাস্ট তুলে ধরার চেষ্টা করা হলো। এরপর যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাদের মধ্যে আমি আর একটু ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি, যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ যে আমি একটা ভিডিওতে এই মেশিনের সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব, এবং ভাইয়াকেও একটু সময় দেব যে আপনার পার্সোনালি কিছু বলার থাকলে সেটাও বলবে। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি এইটার যে আরও ইন্টারনাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি ভাইয়ার কাছে শিফট করতে চাচ্ছি, কারণ এটার ভিতরে যে ফিচারগুলো আসলে আপনাদেরকে এইভাবে বলছি বিধায় আপনারা মনে করতেছেন যে কি না জানি হয়ে গেছে এটার ভিতরে, যে এত কিছু আছে এটা সেটা, কিন্তু আসলে এইটা সত্যি কথা বলতে যদি এটা সামনাসামনি এই ফিচারগুলো আপনারা ঠান্ডা মাথায় মানে বিষয়গুলো না দেখেন কখনো এটা বিশ্বাস করতে পারবেন না। তো আমি এই পর্যায়ে হচ্ছে ভাইয়াকে আরও দুই একটা এটার যে ফিচার রয়েছে সেটা একটু বলার আহ্বান জানাচ্ছি। ভাইয়া একটু এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবে। আচ্ছা, ভাইয়া তো অনেকগুলো ফিচার দেখালো, তো আমি আরও কিছু ফিচার আপনাদেরকে একটু দেখাতে থাকি। তো এটার যে আপনারা যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, একটু আমি ক্লোজ নেই, দেখেন, যদি দেখেন
তেমন কোনো নয়েজই আসে না, একদম নয়েজ ফ্রি একটা কুলিং ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে। তো এটার সাউন্ড তেমন থাকেই না। আর হচ্ছে এই কুলিং ফ্যানটা কখন ঘোরে, যখন দেখবেন যে হচ্ছে আপনার ব্যাটারিটা যখন চার্জ নিবে শুধুমাত্র তখনই আপনার এই কুলিং ফ্যানটা চলবে, কিন্তু যখনই চার্জ ফুল হয়ে যাবে তো তখন কী হবে, তখনই কুলিং ফ্যানটা আপনার হচ্ছে বন্ধ হয়ে যাবে। এবং আর হচ্ছে আমাদের যে চার্জিং মেশিনটা, আপনার ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে একদম এসি লাইন থেকেই রিলের মাধ্যমে পুরা চার্জিং সেকশনটাকে বন্ধ করে দিবে, তার যাতে বিন্দু পরিমাণ বিদ্যুৎও যাতেও আপনার বাসা থেকে কনজিউম না করে বিনা চার্জে, মানে সম্পূর্ণ আপনি অফ থাকবে। এবং মূলত যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অনেকেই হচ্ছে দেখা যায় যে পিওর সাইন আপগুলো সারাদিন অল্প পরিমাণ মানে অ্যাম্পেয়ারটা নিতেই থাকে। তো ভাইয়া যে ফিচারটা এখানে অ্যাড করেছে যে নির্দিষ্ট পরিমাণ 14 চার্জ হয়ে যাওয়ার পরে একদম এসএমপিএস ইউনিটটাই বন্ধ হয়ে যাবে, একদম টোটালি বিদ্যুতের সাথে একদম ডিসকানেক্ট। আপনাদের বাসায় 0.00 অ্যাম্পেয়ারও লোড ওখান থেকে নেবে না। এখন নেক্সট টাইম আর যে বিষয়গুলো আছে সেগুলো একটু আর হ্যাঁ, আরেকটা কথা উল্লেখ করে নেই যে হচ্ছে যখন আপনার আইপিএসটা চলবে, মানে ব্যাটারি থেকে যখন আপনার বিদ্যুৎটা কনজিউম হবে, তো তখন দেখবেন যে কুলিং ফ্যান বন্ধ থাকবে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন পৌঁছাবে, ওই তাপমাত্রা পৌঁছানোর পরেই কুলিং ফ্যানটা চালু হবে। এতে হলো কি, আপনি যদি খুবই সামান্য লোড দিয়ে থাকেন তাতে দেখবেন যে কুলিং ফ্যানটা সহজে অনই হবে না, কারণ সেভাবে তো তাপমাত্রা হয়নি ডিভাইসে। তো একটা নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার পরে এই কুলিং ফ্যানটা চালু হয়। আর একটা গুরুত্বপূর্ণ ফিচার বলে রাখি, সেটা হচ্ছে যে নর্মালি সমস্ত আইপিএসে দেখা যায় কি, আপনি যখন চালাচ্ছেন তখন সময় পাস হচ্ছে আস্তে আস্তে, আইপিএস অনেক সময় চলতেছে, তো চলতে চলতে দেখা যায় যে আস্তে আস্তে ব্যাটারির ভোল্টেজ কিন্তু কমতে থাকে। তো লং টাইম চললে হবে কি, ডিভাইসটা তখন বেশি হিট হবে। তো সেক্ষেত্রে আবার ওইদিকে ব্যাটারির ভোল্টেজটা কমে যাওয়ার কারণে আপনার কুলিং ফ্যানের স্পিডটা আরও ওদিকে কমে যাচ্ছে, কিন্তু তখন যদি হিটিংটা বেশি থাকে লং টাইম চলার কারণে, তো তখন আপনার আরও কুলিং ফ্যানের স্পিডটার বেশি দরকার হয়। সেক্ষেত্রে আমরা এর ভিতরে একটা বুস্টার ইউজ করেছি, যার কারণে আপনার ব্যাটারির ভোল্টেজ যেমনই থাকুক কুলিং ফ্যানটা তার সর্বোচ্চ স্পিডেই থাকে। এই জন্য ব্যাটারির শেষ চার্জ পর্যন্ত আপনি কুলিং ফ্যানটা হাই স্পিডেই ঘুরে, যার কারণে আপনার ডিভাইসটা সবসময় যাতে ঠান্ডাটা ভালোভাবে থাকতে পারে। এবং আরেকটা প্রোটেকশন আছে, সেটা হচ্ছে ওভার টেম্পারেচার প্রোটেকশনও এর মধ্যে আছে, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি অতিরিক্ত তাপমাত্রা যদি হয়ে যায় কখনো মেশিনটা, তাহলে মেশিনটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে, মেশিনটা আউটপুট দিবে না, যাতে আপনার মেশিনটা সম্পূর্ণরূপে সেফ থাকে। এবং আরেকটা মজার ফিচার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ শর্ট সার্কিট প্রোটেক্টেড। আপনি যদি একে শর্ট সার্কিট করেন সারাদিন ধরেও যদি শর্ট সার্কিট হয়, ওর কোনো সমস্যাই হবে না, কিচ্ছু হবে না, দেখবেন যে একটা স্পার্কও সেভাবে দেখতে পাবেন না আপনার। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যারা অনেকেই বাজার থেকে বিভিন্ন রকম ইনভার্টার কিনেন, সেটা সাইন ওয়েভ হোক আর স্কোয়ার ওয়েভ হোক, বেশিরভাগ যদি স্কোয়ার ওয়েভ পাওয়া যায়, তো ওইটা হয় কি, ওটা নিউট্রাল, মানে বাড়িতে আমরা যেভাবে দেখি যে আইপিএসের লাইনে নিউট্রালটা কিন্তু কমন থাকে, আর শুধুমাত্র ফেজ মানে পজিটিভ তারটাই হচ্ছে আমরা চেঞ্জ ওভার করি। তো এতে দেখা যায় যে এটাই সেম সিস্টেম যদি আইপিএসের মতো যদি আপনারা যদি ওই ইনভার্টারগুলো দিয়ে যদি করেন, তাহলে নিউট্রালটা কমন থাকলে হয় কি, ওটা ব্যাটারির সাথে শর্ট হয়ে যায়। এতে দেখবেন যে আপনাদের ব্যাটারিতে যদি টেস্টার জ্বালান, দেখবেন যে ব্যাটারিতে থেকে টেস্টার জ্বলবে, এবং এটা এত পরিমাণ মারাত্মক হয় যে আপনি ব্যাটারিতে হাত দিলে আপনি খালি পায়ে থাকলে একটা বড় শক খেতে পারেন। আর এতে হয় কি, তাছাড়াও এইভাবে চালালে আপনি দেখবেন কয়েকদিন আপনার ইনভার্টার নষ্ট হয়ে যাবে, এটা শিওর থাকেন, কারণ ওই ইনভার্টারগুলো নিউট্রাল কমন করে আইপিএসের মতো চলার অনুপযোগী না, ওইগুলো শুধুমাত্র ব্যাটারি থেকে আউটপুট ভোল্টেজটা তৈরি করে দেওয়ার জন্য, ওটাকে আইপিএসের মতো ব্যবহার করার জন্য এগুলো তৈরিই করা হয়নি। কিন্তু আমাদের এই মেশিনটা সম্পূর্ণরূপে আইপিএস ইউপিএস মোডভাবে তৈরি করা হয়েছে। আপনি নর্মাল আইপিএস যেভাবে কানেকশন করে সেম কানেকশনের মধ্যে আমাদের আইপিএসটা লাগাই দিলে আপনি সেমভাবে ইউজ করবেন, এতে আইপিএসের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এবং আউটপুটের সাথে ব্যাটারির বিন্দু পরিমাণ কোনো ফিজিক্যাল কানেকশন নেই, যার কারণে আপনি ব্যাটারিতে হাত দিলে কোনো রকম দুর্ঘটনা বা শক কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আপনাদের সামনে আরেকটি মজার একটি বিষয় আমি উপস্থাপনা করি, সেটা হচ্ছে আমাদের এই ইনভার্টারে যে ওভারলোড প্রোটেকশনটা আছে, সাপোজ ধরুন এটাতে আমি অনেক ক্ষমতা যদি বেশি দিয়ে রাখছি, তবে 850 ওয়াট লিমিট করা আছে, যাতে করে আপনি 850 ওয়াট অনেক লং টাইম ধরে চালাতে পারেন। এই জন্য এর ভিতরে স্ট্রাকচারটা আরও বেশি বাড়িয়ে দিয়েও ওইভাবে লোডটা করে রাখছি, যাতে আপনি লং টাইম চালাতে পারেন, অন্যদের মতো যাতে লং টাইম চালালে যাতে ইনভার্টারটা নষ্ট না হয়ে যায়। তো দেখা যায় যে সাধারণ আইপিএস ইনভার্টারগুলোতে দেখা যায় যে আপনি ধরেন একটি 600 ওয়াটের একটি ড্রিল মেশিন চালাবেন। তো ড্রিল মেশিনটা কী হয়, ড্রিল মেশিনটা শুরুতে কিন্তু আমরা জানি ইন্ডাকটিভ লোড প্রথম ধাক্কাতে ও প্রচুর পরিমাণ কারেন্ট টানে, কারেন্ট এনে ও স্টার্ট নেওয়ার পরে আস্তে আস্তে ও নর্মালভাবে চলে আসে। তো দেখা যায় যে হচ্ছে ইন্ডাকটিভ লোড যেগুলো, যেমন হচ্ছে মোটর, ড্রিল মেশিন, ধরেন আপনি একটি 700 ওয়াটের ড্রিল মেশিন ব্যবহার করছেন,
তো ওই ড্রিল মেশিনটা যখন নর্মাল ধরেন আপনার ইনভার্টারটা নর্মাল আইপিএস বা সাধারণ ইনভার্টারগুলোতে ধরেন 800 ওয়াটের একটা প্রোটেকশন দেওয়া আছে, তো আপনি 600 ওয়াটের ড্রিল মেশিন ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে তো অবশ্যই চলার কথা। কিন্তু দেখা যায় আপনি ড্রিল মেশিনটা চালু করার মাত্র ওভারলোড প্রোটেকশন দিয়ে বন্ধ করে দেয়, আপনাকে চালাইতে দেয় না। তার কারণ কি? কারণ ড্রিল মেশিন এই ধরনের ইন্ডাকটিভ লোডগুলো শুরুতে স্টার্ট হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানে, দেখা যাচ্ছে 1500 ওয়াট বা এরও বেশি টানতে পারে শুরুতে 1-2 সেকেন্ডের জন্য। তো ওই আইপিএসগুলো দেখা যাচ্ছে ওভারলোড প্রোটেকশনটা ধরে ফেলে ও বন্ধ করে দেয় যাতে ওর ক্ষতি না হয়। কিন্তু আমাদেরটা কেমন, আমাদেরটা ওভার কারেন্ট প্রোটেকশন করা আছে। যেমন আপনি যদি 800 ওয়াট যদি আমি প্রোটেকশন দিয়ে রাখি, আপনি যদি 800 ওয়াটের 850 ওয়াট যেহেতু দেওয়া আছে, আপনি 850 ওয়াটের উপর যতই লোড দিবেন ও 850 ওয়াটের মধ্যে লিমিট করে রাখবে, আপনি ওয়াটটাকে লিমিট করে দেবে। আপনি ওয়াটটাকে লিমিট করে দিয়ে 3 সেকেন্ড আপনাকে সময় দেবে, 850 ওয়াট পর্যন্ত তুমি চালাও। আপনি যতই লোড চান 850 ওয়াটের বেশি আপনাকে দিবে না, মানে কনস্ট্যান্ট রাখবে ওয়াটটা। তারপরে 3 সেকেন্ডের মধ্যে যদি ডিভাইসটা যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে তখনও আপনাকে কন্টিনিউ চালাতে দিচ্ছে। কিন্তু যদি 3 সেকেন্ডের বেশি যদি আপনি লোড বেশি চান 850 ওয়াটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ডিভাইসটা বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ড্রিল মেশিন চালাচ্ছেন 600 ওয়াট 700 ওয়াট, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ড্রিল মেশিনগুলো সহজে কখনোই বন্ধ হবে না। এটা একটা অনেক ইন্টেলিজেন্ট একটা ওভারলোড প্রোটেকশন। আপনাদেরকে আমি যদি ক্লোজলি দেখাই, এটার ভিতরে হচ্ছে এখানে এই পাশে হচ্ছে 1 2 3 4 5 6টা মসফেট ইউজ করা হয়েছে এবং অপর পাশে হচ্ছে 6টা মসফেট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের যে পালস ট্রান্সফরমারটা রয়েছে এইটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের 12টা মসফেট, এবং 12 মসফেটটা যে আছে এটা খুবই হাই কোয়ালিটির মসফেট ইউজ করা হয়েছে। এখন সাধারণভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, মানে বলতে পারেন যে জংফাই ইনভার্টারগুলোতেই হচ্ছে দেখবেন যে 4টা মসফেট দ্বারাই এভারেজে প্রায় 500-600 ওয়াটের মতো লোড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে 12টা মসফেট ইউজ করছি, খুব হেভি মানের মসফেটগুলো। এই মসফেটের বিষয়টি একটু সিকিউর, কারণ যে এগুলো হচ্ছে ইম্পোর্ট করতে ভাইয়ার অনেক কষ্ট হয়েছে। যদিও এখানে হচ্ছে উনি আমাকে এর যে এই মসফেটের যে মেইন যে কারুকার্য, যে এটার ভিতরে কি রহস্য রয়েছে সেটা উনি আমাকে বলেছেন, কিন্তু এই মসফেটগুলো ওনার কালেক্ট করতে অনেক দিন সময় লেগেছে। তো সেক্ষেত্রে আপনি সোজাভাবে শুধু আপনাদের ইজিলি বলি যে 12টা মসফেট দ্বারা ও কতটা লোড বের করতে পারে, এটা আসলে যারা কাজ করে তারা বুঝতে পারবে। এবং এখানে এই পালস ট্রান্সফরমারটাকে ফিল্টার করার জন্য যে এইচ ব্রিজ সেকশন ইউজ করা হয়েছে, এইচ ব্রিজ সেকশন ইউজ করে এখানে 4টা হচ্ছে আপনার মোসফেট টাইপের ডায়োডগুলো ইউজ করা হয়েছে 2 লেগ বিশিষ্ট। অনেকেই বলতে পারেন যে হচ্ছে ভাইয়া আমাকে এই সার্কিটের ডিজাইনটা একটু দিন, ওইটা একটু দিন, এইটার কিভাবে কাজ করেছেন। সত্যি বলতে আমি সোজা বাংলা বলতেছি, এই যেটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। জাস্ট আমি ভাইয়ার যে ফিচারগুলো দেখেছি, দেখার পরে আমি জাস্ট ইমপ্রেস যে এত সুন্দর করে যে একটা জিনিস উনি এত কষ্ট করে তৈরি করেছে, সেটা আসলে বলার বাইরে। আর পিওর সাইন ওয়েভের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে ইন্ডাক্টরটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ইন্ডাক্টরটা কিন্তু অনেকটাই বড়। এইটার যে ইন্ডাক্টর ইউজ করছেন, সাথে একটা ফিল্টার ইউজ করছেন, মানে তারপরে ক্যাপাসিটার ইউজ করছে, তারপরে হচ্ছে 450 ভোল্টের ক্যাপাসিটার। এগুলো আসলে কি, এই বিষয়টা আমরা এইভাবে যে আমরা ভিডিওটা করছি, এটা আসলে সাধারণ মানুষের এই জিনিসগুলো বোঝা মানে তাদেরকে কঠিন, মানে তারা এই বিষয়গুলো ওইভাবে উপলব্ধি করতে পারবে না। এগুলো যদি এই ভিডিওটা যদি কোনো ইলেকট্রিশিয়ান অথবা টেকনিশিয়ান ভাইয়ের কাছে যায়, তারা হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে এটার ভিতরে আসলে কি কি কাজ করা হয়েছে। তো ওভারঅল যাই হোক, ভিডিওর আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আর হিটিংয়ের যে বিষয়টা, হিটিং ইস্যুটা সারাদিন ইউজ করলেও মানে এটার হিটিংয়ে আসে না, মানে যেটুকুন হিটিং আসে এটা কুলিং ফ্যানের মাধ্যমেই হচ্ছে একদম ফুললি বের করে দেওয়া হয়। এবং এটার টেম্পারেচার খুবই কম, মানে খুবই কম বলতে এটা যদি কেউ ইউজ না করে সেই ক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন না। এটার লোডের যে বিষয়টা, এইটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লোডটা কীরকম নিতে পারে। এটার জন্য আলাদা ছোট্ট একটা ভিডিও করবো, কারণ আমাদের ব্যাটারিটা যেহেতু ছোট, বড় একটা ব্যাটারি দিয়ে আপনাদেরকে লোডটা আমি ফাইনালি একদম 800-850 ওয়াটে আমি লোডটা টেস্ট করে দেখানোর ট্রাই করব। আর হচ্ছে মেশিনটা হচ্ছে ভাই যেহেতু কমার্শিয়ালি হচ্ছে তৈরি করার চিন্তা ভাবনা করেছে এবং সেল করার চিন্তা ভাবনা করেছে। আচ্ছা, আমার কাছে ভাইয়া সর্বপ্রথম হচ্ছে এই বছরে 2025 সালের মানে উনি হচ্ছে টার্গেট নিয়েছেন হচ্ছে এভারেজ প্রথম দিকে জিএলসি পিসিবি থেকে প্রায়
15-16টার মতো হচ্ছে কুরিয়ে নিয়ে আসছেন পিসিবিটা শুধু, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সেখান থেকে প্রথম শিফটের আমাকে 2টা দিয়েছেন, কিন্তু এইটাই প্রথম না ভাইয়া, বিগত হচ্ছে 1-2 বছর যাবত হচ্ছে এটা। এর আগে সাধারণভাবে পিসিবিতে তৈরি করে এর যে হচ্ছে এলাকার বড় ভাই রয়েছে এবং বিভিন্ন শপ রয়েছে, সেখানে উনি এটা টেস্ট করার জন্য হচ্ছে এটা উনি তাদেরকে দিয়েছিলেন যে আপনারা টেস্ট করে দেখেন যে এটা রিভিউটা কেমন। তো ওনারা প্রায় 1-1.5 বছর ইউজ করার পরে তাকে যখন ইন্সপায়ার করেছেন যে না এটার বিষয়টা খুবই ভালো, আপনি যে মেশিনটা আমাদেরকে দিয়েছেন সেটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, তারপরেই কিন্তু ভাইয়ার মনের ভিতরে যে অনুপ্রেরণাটা জাগার পরে জিএলসি পিসিবি থেকে উনি তৈরি করে এনেছে। এবং উনি ভাইয়া আমার জন্য একটা পিসিবি ওয়েজে জাস্ট নিয়ে আসছেন। এটা হচ্ছে ভাইয়ার নামটা হচ্ছে রিহাদ। তো উনি এই যে এটার স্ট্রাকচারটা একটু দেখায়, এটা খুবই হাই কোয়ালিটি, এটা থিকনেস, পিসিবির যে ট্রেসগুলা, পিসিবির যে পয়েন্টগুলা, এটা এতটা উন্নত কোয়ালিটি। যারা আসলে জিএলসি পিসিবি হাতে পেয়েছেন তারাই বলতে পারবেন সেম এই পিসিবি দ্বারাই কিন্তু এটা তৈরি। তো এইটা আসলে সত্যি কথা বলতে আপনাদেরকে এত বিষয় না বুঝি, আমি জাস্ট এটার যে লোডের বিষয়টা রয়েছে সেই বিষয়টা আপনাদের দেখাবো। আর লোড ক্যাপাসিটি কীরকম নিতে পারে, তো আমরা এখানে হচ্ছে জাস্ট একটা 12 ভোল্টের ব্যাটারি রেখেছি। এখানে আমাদের কয়েকটা লোড আছে, এখানে হচ্ছে আমাদের 500 ওয়াটের একটা ড্রিল আছে, ওখানে হচ্ছে 1100 ওয়াটের একটা গ্রাইন্ডিং মেশিন রয়েছে, এখানে হচ্ছে 2200 ওয়াটের একটা হচ্ছে এগুলো যদিও 2200 ওয়াট, ওগুলো 1100 ওয়াট, এগুলো কিন্তু প্রথম দিকে একটা পিক পাওয়ার হচ্ছে নিয়ে থাকে, তারপরে ওটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর এখানে হচ্ছে আমাদের কিছু ইন্ডাকটিভ লোড রয়েছে, রেজিস্টিভ লোড রয়েছে। তো আমরা এইটা দিয়ে দেখবো যে আমাদের এই ডিভাইসগুলো চলে কিনা। জাস্ট আমরা অল্প টাইমের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এটা রান করে দিলাম। এটা রান করার পরে প্রথমে হচ্ছে আমরা এই যে রেজিস্টিভ লোড রয়েছে লাইট যেগুলো, এটা বাইরে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার বিদ্যুতের সাথে কোনো কানেক্টেড আছে কিনা। আপনারা একটু ভালো করে দেখেন, এই যে এটার আশেপাশে কোনো বিদ্যুতের কোনো লাইন নেই, কোনো ধরনের কোনো লাইন নেই। আমি জাস্ট সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। কানেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আমাদের 300 ওয়াট লোড রয়েছে এবং এখানকার ভোল্টেজটা হচ্ছে 222, ব্যাটারি ভোল্টেজ 11.8। এটা রয়েছে আমাদের হচ্ছে রেজিস্টিভ লোডগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখানে আমাদের কাছে যে টোটালের একটা লোড রয়েছে, এই টোটালের হচ্ছে এই লোডটা আপনাদেরকে দেখাবো। এটার ওয়াটটা একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 500 ওয়াটের একটা লোড। তো এইটা আমরা এই যে দিয়ে দেখাই, এই যে দেখুন এখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের তার নেই। এই যে আমরা হচ্ছে এইটা দিয়ে দেখব এবং এটা দিয়ে দেখব এবং এটার সাথে সাথে আমরা যদি ব্যাটারি অ্যাম্পিয়ারটাও দেখাই সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা অ্যাকুরেটলি ঠিকমতো কাজ করে কিনা। এই যে প্রথম দিকে দেখুন এটা হচ্ছে ফ্লাকচুয়েশন এভারেজ প্রায় 40 অ্যাম্পিয়ারের মতো লোড নেবে, 30-40 অ্যাম্পিয়ারের মতো লোড চলে যায়। এখানে একটা ফিচার রয়েছে, 3 মিনিট পর পর ডিসপ্লে আলোটা নিভে যাবে। এটা মূলত হচ্ছে ব্যাটারি কনজাম্পশন কমানোর জন্য। এই যে এখানে যে লাল বাটনটা রয়েছে এটা প্রেস করলে আবার এই যে ব্যাটারি ভোল্টেজটা চলে আসবে। যে এখন আমরা লোড অবস্থায় দেখব যে এটার যে ইয়াটা রয়েছে সেটা আসে কিনা। এই যে ভোল্টেজটা কিন্তু অলওয়েজ স্টেবল থাকছে। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে এইটা শেষ, আমরা দেখব হচ্ছে গ্রাইন্ডিং মেশিনটা আমাদের চলে কিনা। তো এর জন্য আমাদের ভাইয়া একটু আমাকে হেল্প করবে। এই যে গ্রাইন্ডিং মেশিনটা আমরা এখানে লোড দিয়ে দিব, দেওয়ার পরে এইটা আমরা এটার সাথে একটু এটা চালানোর পরে আমরা ভোল্টেজটা দেখব। ভোল্টেজ কিন্তু আমাদের 221-এর দিকে হচ্ছে লোডটা থাকছে। এখন হচ্ছে আমাদের সর্বোচ্চ যে লোডটা রয়েছে, সর্বোচ্চ হচ্ছে আমাদের এই লোডটা রয়েছে। এর উপরে আমাদের কাছে আপাতত লোড নেই। এখানে দেখুন লেখা আছে 3500 ওয়াট, 3500 ওয়াট, কিন্তু এগুলো ড্রিল আসলে মূলত এতটা লোড নেয় না। তারপরে আমরা রিস্ক নেওয়ার জন্য আমরা এটা করে দেখাচ্ছি আপনাদের যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে যে এটা দিয়ে আসলেই কোনো কিছু আপনারা চালাতে পারবেন কি না। তো
এর জন্য হচ্ছে আমি এটা ফুল লোড দিয়ে দেখাই। হ্যাঁ, এটা চালানো অবস্থায় সত্যি বলতে আসলে এর চেয়ে আর বেশি লোড দিয়ে দেখানোর মতো আমাদের কাছে কোনো ডিভাইস নেই। এটা ছোট্ট একটা সাইজের প্যাকেজের ভিতরে। আর দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটার সাইজ, পালস ট্রান্সফরমার অনলি 3 আঙ্গুল বলতে পারি, আর এদিকে হচ্ছে 3 আঙ্গুল, 3.5 আঙ্গুল। এতটুকু ছোট্ট একটা ডিভাইসে এতটা পাওয়ার আসতেছে, এটা আসলে যারা পালস ট্রান্সফরমার সম্পর্কে ধারণা আছে তারাই বলতে পারবেন। আর কোনো কারণবশত যদি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি এই মেশিন কেউ নিতে চান, তখন তারা নেওয়ার পরে ইউজ করার পরেই হচ্ছে তারা বুঝতে পারবেন যে মেশিনগুলোর ফিচার এবং ইনবিল্ড যে বিষয়গুলো রয়েছে এগুলো কত ভালো ইফিসিয়েন্সি এবং টেকসই দিতে পারে। আর এই মেশিনটার হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ওয়ারেন্টির বিষয়। অনেকে যেহেতু বাজারের কথা চিন্তা করে ওয়ারেন্টির বিষয়টা এখানে মাথায় রাখতে হবে। ওয়ারেন্টির বিষয় হচ্ছে 1 বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, মানে 1 বছরের ভিতরে কোনো কিছু হলে সেটা হচ্ছে ভাইয়া মানে বিনা টাকা দিয়ে ঠিক করে দেবো। এবং 1 বছরের পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো নষ্ট হবে সেটার চার্জ শুধু আপনাদের দিতে হবে, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আর এটা যেহেতু উনার হচ্ছে নিজস্ব কম্পোনেন্ট হাতে তৈরি করে হচ্ছে অ্যাসেম্বলি করা, সকল ধরনের কম্পোনেন্টের যে বিষয়ে কালেকশন সব কিছু ওনার কাছে রয়েছে। যে কোনো ধরনের প্রবলেম হলে সে সমাধানটা ইনস্ট্যান্ট উনি আপনাদেরকে দিতে পারবে। আর এই মেশিনের হচ্ছে একটা ব্যাড সাইড আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা ভালো এবং খারাপ গুণ আছে। এই মেশিনগুলো যদি কোনো কারণবশত আপনারা কেউ নিয়ে থাকেন, নেওয়ার পরে কোনো যদি প্রবলেম হয়, এই মেশিনগুলো সাধারণ যে টেকনিশিয়ানগুলো রয়েছে তারা রিপেয়ার করতে পারবে না বলতে এই টেকনোলজিগুলো খুবই সেন্সিটিভ আকারের, একটার সাথে আরেকটা জড়িত, একটা ফল্ট হওয়ার সাথে সাথে অন্যগুলোর সাথে জড়িত। তো দেখা যায় ছোট্ট একটা প্রবলেম হলো, এটা নিয়ে আপনার খুলেরা নিজেরাই এলাকার টেকনিশিয়ানকে দেখানোর পরে দেখবেন যে এটা ভালোর পরিবর্তে আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেহেতু ভাইয়া প্রথম দিকে এটা আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার প্রতিজ্ঞা করেছে, সেক্ষেত্রে এটা যদিও কেউ নিয়ে থাকেন, নেওয়ার পরে এই সার্ভিসটা উনার কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারবেন। কারণ যেহেতু এই টেকনোলজিগুলো একটু অত্যন্ত জটিল টাইপের, তো সেক্ষেত্রে আশা করব যে এই সার্ভিসটা হচ্ছে ভাইয়ার কাছ থেকে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এই মেশিনটা হচ্ছে যদি আপনাদের কারোর অ্যাট লাস্ট পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাকে এতদিন যারা হচ্ছে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন তারা অবশ্যই আমার জিমেল নাম্বার ছাড়া আমাকে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আপনারা আসলে পাননি। আমি ওইভাবে কোথাও নাম্বারটা আমি দিয়ে দিই না। তো যাই হোক, এই মেশিন সম্পর্কে যদি আপনাদের কারোর অভিমত, কারোর আরও কোনো বিষয় জানার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই মেশিনটা যে ভাইয়া ম্যানুফ্যাকচারিং করেছেন তার জিমেল নাম্বারটা এবং প্রয়োজনে আমি তার নাম্বারটা সহকারে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে জিমেল নাম্বারটা আছে সেখানে তো দেওয়াই থাকবে। পার্সোনালি হচ্ছে আমার সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রেও এটার যে আরও ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আমি ভিডিও কলের সাহায্যে, এবং ভাইয়া তো থাকবেই, ভিডিও কলের সাহায্যে আপনাদেরকে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য হচ্ছে আপনারা সরাসরি আপনারা বিশেষ করে জিমেল নাম্বারটা দেওয়ার এই কারণ, এটা হচ্ছে অনেকেই মানে অহেতুক কারণে সরাসরি ফোন দিয়ে বসেন। আর জিমেল নাম্বারটা দিলে হয় কি, যাদের আসলে নিতান্তই একটা জিনিস জানার বিষয় থাকে এবং সেটা নেওয়ার বিষয় থাকে, তারা দেখা যায় জিমেইলে যারা আমি আমার পার্সোনাল লাইফে যেটা আমি মিন করতে পারছি, তো ওই জিমেল নাম্বারটা দিলে তারা ওখান থেকে যারা নাম্বারটি নিয়ে কল দেয় তারা 100 জন যদি কন্ট্যাক্ট করে 100 জনের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয়। কিন্তু যদি নাম্বারটা দিয়ে দেওয়া যায়, অনেকেই দেখা যায় হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ওই ক্ষেত্রে দেখা যাবে যে একটা মানুষের ক্ষেত্রে কিন্তু একদিনে 5-10টা ফোন রিসিভ করার উপরে মানে হয়ে ওঠে না, মানুষের মন মেজাজের অবস্থা সবসময় ঠিক থাকে না। তো যার কারণে আপনারা বেশিরভাগ জিমেইলে হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর এইটা যেহেতু যখন হচ্ছে কমার্শিয়াল আরও বেশি পর্যায়ে তৈরি করা হবে, তখন অবশ্যই এটা এরকম থাকবে না, তখন আপনাদের সরাসরি নাম্বারের সাহায্যেই আপনাদেরকে এটা ভাইয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।